এক্সুমা মুভিটি সম্প্রতি রিলিজ হওয়া বহুল আলোচিত কোরিয়ান মুভিগুলোর মধ্যে অন্যতম। এটি একটি হরর মুভি হলেও কালচারাল এবং রিলিজিয়াস ডিফারেন্স থাকার কারণে অনেকেরই মুভিটি দেখে তেমন একটা ভয় অনুভূত হয়নি। আসলে ভয় পাওয়ার জন্য মুভির স্টোরির উপর বিশ্বাস এবং তার সাথে রিলেট করা খুবই জরুরি। না হলে আমরা ভয় তো পাবোই না, বরং আমাদের কাছে তাদের অঙ্গভঙ্গি হাস্যকর লাগতে পারে। একই জায়গায় আমরা যদি নিজেদের রিলিজিয়াস কোনো রিচুয়াল অথবা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত মুভি দেখতাম, তবে একদম ভয়ে কাবু হয়ে যেত। যেমনটা তুর্কি এবং ইন্ডিয়ান হরর মুভিগুলো দেখার সময় আমাদের সাথে ঘটে, কারণ তাদের রিলিজিয়াস বিলিভ আর আমাদের রিলিজিয়াস বিলিভ অনেকটাই একই রকম। এটিও ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত মুভি, তবে এটার স্পেল কাস্ট, এক্সোরসিজম এবং অন্যান্য রিচুয়াল দেখানো হয়েছে কোরিয়ানদের বিলিভ এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা যতটা কোরিয়ানদের রোমান্সের সাথে পরিচিত, ততটা তাদের রিলিজিয়াস রিচুয়ালের সাথে পরিচিত না। আমার মনে হয় এটাই অন্যতম কারণ মুভিটি কোরিয়াতে এতটা ব্যবসা সফল এবং জনপ্রিয়তা পাওয়ার পেছনে, যেখানে ইন্টারন্যাশনালি এটা কিনা মিক্স রিভিউ পেয়েছে। তাই আজ আমি এই মুভিতে দেখানো সব হিডেন ডিটেলস, মেটাফোর, রিলিজিয়াস রিচুয়াল, তাদের লোককথা হতে শুরু করে একদম ইনডেপথ এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব, যাতে মুভিটির সব কিছু আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হয়। তাই একটা হিউজ স্পয়লার অ্যালার্টের সাথে আমি সাব্বির, চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও। এক্সুমা শব্দের অর্থই হচ্ছে মাটি খুঁড়ে কোনো কিছুকে বের করা, বিশেষ করে পূর্বে দাফন করা কোনো মৃত ব্যক্তির লাশ বের করা। মুভিটির মূল কাহিনীও সাজানো হয়েছে একটি লাশকে রিলোকেট করা নিয়ে। মূল এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমি মুভির 4জন লিড ক্যারেক্টার সম্পর্কে একটু ধারণা দিয়ে নিচ্ছি। এটা খুবই জরুরি, তাই একটু মন দিয়ে শুনবেন। তবে যেহেতু তাদের নামগুলো কোরিয়ান ভাষায়, তাই তাদের নাম উচ্চারণের ক্ষেত্রে কোথাও ভুল হয়ে গেলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। কিম স্যাং দিউ একজন ফেংশুই মাস্টার, যিনি মানুষদের কোথায় দাফন করলে ভালো হবে সেই জায়গা সাজেস্ট করেন। কোরিয়ানরা কোথায় স্থাপনা বানাবে, কোথায় জায়গা কিনবে, কোথায় মৃত ব্যক্তিকে দাফন করবে, এসবের জন্য ফেংশুই মাস্টারদের সাথে যোগাযোগ করেন। ফেংশুই চাইনিজ শব্দ, এখানে ফেং শব্দের অর্থ বাতাস এবং সুই অর্থ পানি। কোরিয়ান ভাষায় একই শব্দকে পুংসু বলা হয়। ওনারা মূলত 5টি ন্যাচারাল এলিমেন্ট, মাটি, পানি, আগুন, লোহা এবং কাঠের উপর ভিত্তি করে এই ফেংশুই এনার্জি কোথায় কিভাবে বইছে তা বুঝতে পারেন। লি হাওরিন, ইনি হচ্ছেন একজন প্রসিদ্ধ এবং সুপরিচিত কোরিয়ান শামান, যারা বিভিন্ন স্পিরিচুয়াল রিচুয়াল পারফর্ম করেন, আত্মার সাথে যোগাযোগ করেন এবং বিভিন্ন রকম সুপার ন্যাচারাল সমস্যার সমাধান করে থাকেন। ইনি মুভির লিডিং অ্যাক্ট্রেস। ইয়ং বঙ্গেল, ইনিও একজন শামান, তবে হাওরিমের মতো এতটা এক্সপার্ট না। ইনি তার সহকারী হিসেবে কাজ করছেন এবং হাওরিম থেকে কাজ শিখছেন। ইয়ং গিয়ন, ইনি একজন ফিউনারাল ডিরেক্টর, বা ইনাকে মর্টিশিয়ানও বলা হয়ে থাকে। ইনি কোনো ব্যক্তি মারা গেলে তাদের ফিউনারাল আয়োজন করে থাকেন এবং কবর খোঁড়ার লাইসেন্স রয়েছে ওনার কাছে। পার্ক জি ইয়ং, ইনি পার্ক ফ্যামিলির প্রধান এবং ইনি শামান হাওরিমকে তার নবজাতকের অসুস্থতার কারণ খুঁজতে হায়ার করেছেন। পুরো ভিডিও জুড়ে বলার সুবিধার্থে আমি ওনাকে মিস্টার পার্ক বলেই সম্বোধন করব। চলুন এবার স্টোরি শুরু করা যাক। এখানে আমি স্টোরি বলার পাশাপাশি এতে থাকা মেটাফোর এবং হিডেন ডিটেলসগুলো একই সময় এক্সপ্লেন করব। যাই হোক, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই অংশকে কয়েকটি চ্যাপ্টারে বিভক্ত করছি। দ্য গ্রেভস কল, কবরের অভিশাপ। মিস্টার পার্কের পরিবার আমেরিকার অন্যতম ধনী পরিবারের একটি। মূলত কোরিয়ান বংশোদ্ভূত হলেও তারা বহুদিন ধরেই স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করে আসছে। মিস্টার পার্কের সম্প্রতি জন্ম হওয়া বাচ্চা অসুস্থ অবস্থায় আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি হসপিটালে ভর্তি। এর আগেও তার স্ত্রীর গর্ভাবস্থায় আরও 2টি সন্তান মারা গিয়েছে, আর এই বাচ্চাটির অবস্থাও শোচনীয়। কোনো চিকিৎসাতেই সে সুস্থ হচ্ছে না এবং অনবরত কান্না করে যাচ্ছে। তাই তারা একজন সুপরিচিত কোরিয়ান শামানকে হায়ার করেন এর পেছনে কোনো সুপার ন্যাচারাল ব্যাপার আছে কিনা তা জানার জন্য। তিনি এবং তার সহযোগী বঙ্গিল আমেরিকায় পৌঁছান এবং হসপিটালে এসে তৎক্ষণাৎ বুঝতে পারেন শিশুটি অসুস্থ, কারণ শিশুটি তাদের একজন মৃত পূর্ব পুরুষের অতৃপ্ত আত্মা দ্বারা অভিশপ্ত, যাকে মুভিতে বলা হয়েছে দি গ্রেভস কল। এরপর তারা পার্ক ফ্যামিলিকে বলেন উক্ত পূর্বপুরুষের লাশ কবর খুঁড়ে বের করতে হবে এবং তাকে নতুন করে রিলোকেট করতে হবে, অর্থাৎ তার লাশ পূর্বে যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে খুঁড়ে বের করে নতুন করে সম্মানের সহিত কোথাও দাফন করতে হবে অথবা পুড়ে ফেলতে হবে। এই জন্যে তারা ফেংশুই মাস্টার মিস্টার কিম এবং মর্টিশিয়ান ইয়ংকে হায়ার করেন। পরবর্তীতে জানা যায় এই পূর্বপুরুষটি মূলত মিস্টার পার্কের দাদা এবং মিস্টার পার্কের বাবাও একই রকমভাবে অসুস্থ, কারণ গ্রেভস কলের কারণে প্রতিবার তাদের পরিবারের জন্ম নেওয়া প্রথম সন্তানটি অভিশপ্ত হবে।
এরপর রিলোকেট করার উদ্দেশ্যে তারা কোরিয়া গিয়ে কবরের লোকেশন দেখে বুঝতে পারেন জায়গাটি নর্থ কোরিয়ার একদম বর্ডারের কাছে অবস্থিত। কবরের কোথাও মৃত ব্যক্তির কোনো নাম লেখা নেই, বরং একটি কোঅর্ডিনেট লেখা। আর যাওয়ার পথেই একদল শেয়াল তাদের চোখে পড়ে। ফেংশুই ধারণা অনুযায়ী মৃত ব্যক্তির কবরের কাছে শেয়ালের উপস্থিতি কোনো ভালো লক্ষণ নয়। যাই হোক, ফেংশুই মাস্টার সেটা বুঝতে পারেন, আর মিস্টার পার্কের আচরণে তিনি অনুমান করেন যে সেখানে কোথাও একটা সমস্যা রয়েছে, অর্থাৎ পার্ক ফ্যামিলি তাদের কাছে কিছু একটা গোপন করছে। আর তাছাড়া মৃত ব্যক্তিকে কবর দেওয়ার জন্য জায়গাটি ছিল নিকৃষ্টের চেয়ে নিকৃষ্ট। প্রথমত জায়গাটি একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত, যার কথা ফেংশুই মাস্টার এত বছরের কবর খোঁড়ার এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কোনোদিন শোনেনি। অথচ সে সাউথ কোরিয়ার 8টা প্রদেশের প্রায় সব জায়গা সম্পর্কে ধারণা রাখেন। তাছাড়া সমাধিটি অযত্নে পড়েছিল। তিনি এটা ভেবে ভয় পাচ্ছিলেন যে যদি তারা কবর খুঁড়তে গিয়ে কোনো অশুভ শক্তিকে মুক্ত করে দেয়, তবে উল্টো পার্ক ফ্যামিলিকে হেল্প করতে গিয়ে তাদের নিজেদেরই বিপদ হতে পারে। এই সম্পর্কে তিনি মিস্টার পার্ককে জিজ্ঞেস করেন। মিস্টার পার্ক বলেন তিনি এই সম্পর্কে কিছুই জানে না। তার দাদাকে কেনই বা এমন পরিত্যক্ত জায়গায় কবর দেওয়া হয়েছে এবং কবরের ফলকে কেন নাম লেখা হয়নি সেটা সম্পর্কে তিনি পরিষ্কার ধারণা রাখেন না। তবে তিনি এইটুকু বলেন সে সময় কবরের ভেতর জিনিসপত্র চুরি হতো, কারণ কোরিয়ানরা মৃত ব্যক্তির সাথে বিভিন্ন মূল্যবান জিনিসও দাফন করেন যাতে তাদের আফটার লাইফে সেটা কাজে আসে। যদি কবরের ফলকে তার নাম লেখা থাকতো তবে ডাকাতরা জানতে পারতো তিনি অনেক ধনী পরিবারের একজন। এতে ডাকাতি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেত। তিনি আরও বলেন এই জায়গাটি তখন একজন বিখ্যাত সন্ন্যাসী জিসুইন সাজেস্ট করেন, অথচ আশ্চর্যের বিষয় কিং স্যাং তার নাম আগে কোনোদিন শোনেনি, অথচ তিনিও এই সেম প্রফেশনে অনেক বছর ধরে রয়েছে। যাই হোক, এই সব কিছু ভেবে তিনি মানা করে দেন যে তিনি এই কবর খুঁড়তে পারবেন না। তবে হাওরিমের জোরাজুরিতে তিনি শেষ পর্যন্ত রাজি হয়ে যান। হাওরিম আরও সাজেস্ট করেন আপনি কবর খোঁড়ার সময় আমি রিচুয়াল পারফর্ম করব, যাতে কোনো নেগেটিভ এনার্জি দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, সুতরাং আপনি চিন্তা করবেন না। কবর খনন এবং রিচুয়াল। কবর খননের প্রক্রিয়া এবং রিচুয়াল শুরু হলো। এখানে এই রিচুয়ালটি এক্সপ্লেন করা জরুরি। এই রিচুয়ালে 5 জন খননকারীর জন্য 5টা শূকর নেওয়া হয়েছে। প্রতিটা খননকারীর জন্ম পি গিয়ারে। চলুন এখানে পি গিয়ার কি সেটা ব্যাখ্যা করা যাক। চাইনিজ জোডিয়াক অনুযায়ী প্রতিটা ইয়ারকে এক একটি প্রাণী দ্বারা প্রকাশ করা হয়। এভাবে মোট 12টা প্রাণী দ্বারা 12টা ইয়ার বোঝানো হয়। স্পেসিফিক কোন প্রাণী দিয়ে কোন সাল বোঝাবে এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, আমি সেটা এক্সপ্লেন করতে যাচ্ছি না। তবে যেহেতু 12 নম্বর ইয়ারকে পি গিয়ার বলা হয়, তাই 12 ইয়ার পরপরই পি গিয়ার ধরা হয়। যেমন লাস্ট পি গিয়ার ছিল 2019 সালে, তাহলে এর পরের পি গিয়ার হবে 2031 সালে। স্ক্রিনে সিরিয়াল অনুযায়ী আমি চাইনিজ জোডিয়াক সাইনের 12টা প্রাণীর নাম দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। এরপর সেই 5 জন খননকারী চুল কেটে সেগুলো শুকুরগুলোর মুখে দেওয়া হয় এবং শুকুরগুলোর আত্মার সাথে খননকারীর আত্মার একটা যোগসূত্র তৈরি করা হয়। শুকুরগুলোকে স্যাক্রিফাইস করা হয়েছে এই জন্য যাতে খননকারীদের কোনো অশুভ আত্মা ক্ষতি না করে, বরং তাদের বদল শুকুরগুলোর স্যাক্রিফাইস একসেপ্ট করে। মূলত এই রিচুয়ালের উদ্দেশ্যই হলো অশুভ আত্মাকে ডিস্ট্র্যাক্ট করা এবং তাকে একটা অবজেক্টে বন্দি করা, এরপর তাকে নির্মূল করা। এখানে নায়িকা এক্স্যাক্টলি কী খাচ্ছে সেটা আমি শিওর না, কোনো কিছু লিভার খাচ্ছে খুব সম্ভবত, কারণ মুভিতে লিভার নিয়ে পরেও আরও বেশ সিগনিফিক্যান্ট ব্যাপার স্যাপার আছে, আমি সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আর একরকম ডান্সের মাধ্যমে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে নায়িকা কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করছে। যাই হোক, কবর বেশ স্মুথলি খোঁড়া হয়ে যায়। তবে এই সময় একজন খননকারী কফিন তোলার পর একটা মহিলার মাথাওয়ালা সাপ দেখতে পায়। তিনি তৎক্ষণাৎ সেটিকে মেরে ফেলে। এই অদ্ভুত দেখতে সাপটি নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা করছি। এটিকে যখন মারা হয় তখন বিকট চিৎকার শোনা যায় এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টির কারণে লাশটির সাথে সাথে আর পোড়ানো সম্ভব হয় না, কারণ মনে করা হয়ে থাকে বৃষ্টির সময় মৃতদেহ পোড়ালে তার আত্মা ছায়াপথে ফিরে যেতে পারে না। তাই সাময়িকভাবে কফিনটি একটা হসপিটালের মর্গে রাখা হয়। কবর খোঁড়ার আগেই মিস্টার পার্কের সত্য ছিল যে কফিনটি কোনোভাবেই খোলা যাবে না। এর পেছনে এক্স্যাক্ট কারণ কি মুভিতে তা ব্যাখ্যা করা হয়নি, তবে এটা নিয়ে আমি আমার একটা থিওরি একটু পরে আলোচনা করব। এরপর হসপিটালের মর্গের একজন কেয়ারটেকার গুপ্তধন পাওয়ার লোভে কফিনটি খুলে ফেলে, কারণ আগে থেকেই একটা গুজব ছিল যে এই কবরের ভেতর গুপ্তধন রয়েছে, যার কারণে পূর্বেও অনেকেই কবরটি ডাকাতি করার চেষ্টা করেছিল, তবে তারা কেউই সেটি করতে সফল হয়নি। আর এই তথ্যটি ফেংশুই মাস্টার জানতে পেরেছিল একটি লোকাল মন্দিরের পুরোহিতের কাছ থেকে। দাদার অতৃপ্ত আত্মা। কফিন খুলে ফেলার কারণে মিস্টার পার্কের দাদার অতৃপ্ত আত্মা ছাড়া পেয়ে যায় এবং সে গিয়ে প্রথমে তার ছেলে
এবং এরপর তার ছেলের বউকে হত্যা করে। মিস্টার পার্ককেও সে হত্যা করার চেষ্টা করে, তবে তাকে গুরুতর আহত অবস্থায় ফেংশুই মাস্টার উদ্ধার করে এবং হসপিটালে ভর্তি করে। তবে সে মারা গিয়েছিল কিনা সে বিষয় পরিষ্কার নয়, কারণ একটি সিনে দেখানো হচ্ছিল তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছিল। যদিও তার জ্ঞান ফিরেছে এটা দেখানো হয়নি, তবে আমি এক্স্যাক্টলি শিওর হয়ে বলতে পারছি না যে তিনি একেবারে মারা গিয়েছিলেন কিনা। যাই হোক, এরপর সেই আত্মা মিস্টার পার্কের বাচ্চাকেও হত্যা করার চেষ্টা করে, তবে এতে সে পুরোপুরি ব্যর্থ হয়, কারণ তার আগেই তার লাশ সহ কফিনটি পুড়িয়ে ফেলা হয়েছিল। এখন পুরো ব্যাপারটা আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করা যাক, কেন মিস্টার পার্কের দাদার আত্মা তাদের উপর এতটা রেগেছিল। জাপান কোরিয়া যুদ্ধের সময় কিছু কোরিয়ান মানুষ সম্পত্তি ও ক্ষমতার লোভে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং জাপানের সাথে হাত মিলিয়েছিল, অনেকটা আমাদের মুক্তিযুদ্ধের সময় রাজাকারের মতো। পার্ক পরিবারও এমনই একজনের বংশধর। তাদের দাদা জাপানের সাথে হাত মিলিয়ে প্রচুর অর্থ সম্পদ এবং ক্ষমতার মালিক হয়েছিল। দেশদ্রোহীদের কারণে অন্যান্য কোরিয়ান মানুষজন ওই ফ্যামিলিকে একেবারেই পছন্দ করত না, তাই পরে তারা কোরিয়া ছেড়ে আমেরিকায় চলে যায়। কোরিয়ান বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তির কবর সঠিক জায়গায় না হলে তাদের আত্মা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। একে তো দাদার কবর পরিত্যক্ত পাহাড়ে দেওয়া হয়েছে, তারপর তার নেক্সট জেনারেশন কখনোই তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেনি, তার কবরে খাবার অফার করেনি। এই জন্যে সে ক্ষেপেছিল ও ক্ষুধার্ত ছিল, যা পরে আত্মাটার খাওয়া দেখেই বোঝা যায়। এছাড়াও তার নেক্সট জেনারেশন তারই উপার্জিত সম্পত্তির কারণে এখন আরামায়েশে থাকছে, অথচ তার পরিচয়কে ঘৃণা করছে। মিস্টার পার্ক খুব সম্ভবত এই জন্যে কফিনটি খুলতে মানা করেছিল, কারণ কফিনটি খুললে হয়তো সবাই বুঝে যেত যে তার দাদা আসলে জাপানিদের সাথে হাত মিলিয়েছিল, হয়তো তার পোশাক আশাক এরকম কোনো একটা ব্যাপার ছিল। তাই দাদার আত্মা তার বংশধরদের উপর প্রতিশোধ নিচ্ছিল। দ্বিতীয় কফিনের আবিষ্কার। এরপর সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে ভেবে সবাই যে যার মতো চলে যায়, কিন্তু এদিকে ফেংশুই মাস্টার জানতে পারে কবর খোঁড়ার সময় যে ব্যক্তিটি মহিলার মাথা গলা সাপটি হত্যা করেছিল সে গুরুতরভাবে অসুস্থ। এর পেছনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সে কবরটিতে আবার যায় এবং মিস্টার পার্কের দাদার কবরের ঠিক নিচেই আরেকটি কফিন আবিষ্কার করেন। অবাক করার বিষয় হলো এই কফিনটি একদম খারাপভাবে পোতা ছিল এবং তার কাটা দিয়ে সিল করা ছিল, আর একজন স্বাভাবিক মানুষের তুলনায় কফিনটি বেশ বড় ছিল, কারণ কফিনটি লম্বায় প্রায় 7 ফুট। এরপর সামান হাওরিন, বঙ্গিল এবং মর্টিশিয়ান ইয়ং সহ সবাই মিলে কফিনটি সেই লোকাল মন্দিরটিতে নিয়ে যায়, কারণ কফিনটি তুলতে তুলতে অনেক রাত হয়ে গিয়েছিল এবং রাত কাটাবার জন্য তাদের একটা জায়গার প্রয়োজন ছিল। যেহেতু কফিনটির অবস্থা দেখে হাওরিন বুঝে ফেলেছিল যে ভেতরে অশুভ কিছু একটা রয়েছে, তাই সে কফিনের চারপাশ 18 চাল এবং ঘোড়ার রক্ত দিয়ে এক প্রকার মন্ত্র করে সিল করে দিয়েছিল, যাতে ভেতরের অশুভ কিছু বাইরে বের হতে না পারে। এরপরেও মধ্যরাতে সেখান থেকে বিকট আকৃতির এবং ভয়ানক দেখতে একটা দানব বের হয়ে যায়। চারদিকে হাওরিন সিল করার জন্যই অশুভ শক্তিটি ছাদ ফেটে উপর দিয়ে বের হয়ে গিয়েছিল। এই সময় দানবটি মন্দিরের পুরোহিতকে কলিজা ছিঁড়ে তার কলিজা খেয়ে হত্যা করে। এখানে কলিজা বা লিভার ছিঁড়ে ফেলা বা খেয়ে ফেলার পেছনে একটা লোককথা রয়েছে। কোরিয়ান লোককথা অনুযায়ী বলা হয়ে থাকে আমাদের লাইফ ফোর্স আমাদের লিভারের মাঝেই থাকে, তাই কারো লিভার ছিঁড়ে খেয়ে ফেলা মানে তার প্রাণশক্তি কনজিউম করে ফেলা। এ সময় বঙ্গিল হাওরিনকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হয়। এই সিনটা একটু ব্যাখ্যা করা যাক। এখানে বঙ্গিলকে দানবটি হত্যা না করে পজেস করার কারণ মুভিতে দেখানো হয়নি, তবে আমার মনে হয় বঙ্গিল একজন শামান হবার কারণে এবং তার গায়ে পবিত্র মন্ত্রের ট্যাটু থাকার কারণে দানবটি তাকে হত্যা করেনি, বরং তাকে পজেস করেছিল। এখানে বঙ্গিলের চোখে ভ্রু ওয়াইপ করার সিনটা কারো বডিকে পজেস করার পূর্বে প্রস্তুতি হিসাবে নির্দেশ করে। আরেকটা ব্যাপার হলো হাওরিনকে কেন দানবটি ছেড়ে দিয়েছিল। হাওরিন হেলমেট দেখেই বুঝে গিয়েছিল যে দানবটি আসলে একজন জাপানি সামুরাই বা জেনারেল, যা আসলে কোনো অশুভ শক্তি এবং জাপানি জেনারেলের আত্মা একসাথে মিলিয়ে তৈরি করা হয়েছিল। তাই হাওরিন তার সেবক হবার অ্যাক্টিং করেছিল, যাতে দানবটি তাকে হত্যা না করে। দানবটি তারপর হাওরিনকে জিজ্ঞেস করে সে যেহেতু তার সেবক তার জন্য তরমুজ এবং সুইট ফিশ এনেছে কিনা। জাপানের পূর্বাঞ্চলের সেনাদের প্রতীক ছিল মেলন অর্থাৎ তরমুজ, আর পশ্চিমাঞ্চলে সুইট ফিশ। হাওরিন আগে থেকেই জানতো উনি বা দানবটি আসলে পশ্চিমাঞ্চলের, কারণ কোরিয়ায় যেসব জাপানি জেনারেল যুদ্ধে এসেছিল তাদের বেশিরভাগই ছিল পশ্চিমাঞ্চলের। হাওরিন ঠিকঠাক মতো উত্তর দিলেও দানবটি বুঝতে পেরে যায় হাওরিন আসলে তার সেবক নয়, বরং একজন মানুষ।
তাই পরে আক্রমণ করে। এই জন্যেই ওরা দানবটাকে মারার টাইমে সুইট ফিশ নিয়ে যায়, আর সুইট ফিশের লোভে দানবটি বের হয়ে আসে, কারণ তারা আগে থেকেই জানতো দানবটির সুইট ফিশ খুবই পছন্দ। এরপর হাওরিন তাড়াতাড়ি এসে বৌদ্ধ মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছিল। অশুভ দানবটি এভিল স্পিরিট হলেও তাকে একজন বৌদ্ধ শামান জিসুইন তৈরি করেছিল। মেবি দানব নিজেও বৌদ্ধ ধর্মেরই ছিল, আর তাছাড়া জাপানি জেনারেল তো বৌদ্ধ ছিলই, তাই হয়তো বা দানবটি হাওরিনকে মন্দিরের ভেতরে প্রবেশ করে হত্যা করেনি। যাই হোক, এরপর দানবটি আগুনের গোলাতে রূপান্তর হয়ে যায় এবং উড়ে সেখান থেকে চলে যায়। এরপর বঙ্গিলকে গুরুতর আহত অবস্থায় সবাই উদ্ধার করে এবং হসপিটালে ভর্তি করায়। দানবের রহস্য উন্মোচন। এরপর ফেংশু মাস্টার এটা নিয়ে তদন্ত শুরু করে। মন্দিরে থাকা পুরনো ডাকাতদের ডায়েরি ঘেঁটে সে কিছু নতুন তথ্য জানতে পারে। অবিভক্ত কোরিয়ান ম্যাপ দেখলেই বোঝা যায় এটার আকৃতি অনেকটা বাঘের মতো। ধারণা করা হয় যে কোরিয়ানদের শক্তি, সমৃদ্ধি এবং ভাগ্যকে নষ্ট করার জন্যে জিসুইন নামক একজন জাপানি শামানের সাহায্যে জাপানি সৈন্যরা অনেক হিসাব নিকাশ করে কোরিয়ার বিভিন্ন জায়গায় প্রায় 100টা মেটাল রড স্থাপন করেছিল। এর ফলে জায়গাগুলো অভিশপ্ত হয়ে যায় আর ওখানকার সব পজিটিভ এনার্জি চলে যায়। মিস্টার পার্কের দাদার কবর সে জায়গাগুলোর একটি। বলা হয়ে থাকে হিটলারও কালো জাদু এবং এইসব জাদুটোনাতে বিশ্বাস করত, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরাও আসলে হিটলারের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল। যাই হোক, মিস্টার পার্কের দাদার কবরে লেখা এই কোঅর্ডিনেটটি আসলে একটি গুরুত্বপূর্ণ লোকেশন, কারণ কবরটি ম্যাপের বাঘের আকৃতি ঠিক মেরুদণ্ড বরাবর পড়ে। ওই জায়গাটা 38 ডিগ্রি অক্ষরেখার কাছে, যেখানে পরে উত্তর আর দক্ষিণ কোরিয়া ভাগ হয়েছিল। তাই মুভিতে মিস্টার পার্কের দাদা মিস্টার পার্ককে মেরে ফেলার সময় ফেংশু মাস্টারকে বলেছিল জাপানিরা বাঘের পিঠে ছুরি মেরেছে। মূলত এটা একটা মেটাফর ছিল। তিনি বোঝাতে চেয়েছিলেন যে বাঘের মতো দেখতে ম্যাপের ঠিক স্পাইন বরাবর জাপানিরা মেটাল রড গেঁথে দিয়েছে, ঠিক তার কবরের উপর। জিসুইন লোকটি আসলে কে ছিলেন? জিসুইন হচ্ছে জাপানিজ ফেংশু শামান। জিসুইনকে আবার কিৎসুন বা ফক্স স্পিরিটও বলা হয়। মুভিতে সাদা মুখের এক জাপানি পুরুষকে দেখানো হয়, সেই হচ্ছে জিসুন। জিসুন ছিল অত্যন্ত শক্তিশালী। বলা হয়ে থাকে যে এরা শেপ শিফটিং করতে পারে, অনেকটা মার্ভেলের শেপ শিফটার যারা আছে তাদের মতো, স্ক্রালের মতো। যাই হোক, এছাড়াও তারা বিভিন্ন পাওয়ারফুল কাজ করতে পারে। সে মূলত মুভির দানব ওনিকে তৈরি করেছিল। এদিকে হাওরিন এভিল স্পিরিট দ্বারা পজেস হওয়া বঙ্গিল থেকে জানতে পারে দানবটি মূলত কবরটি পাহারা দিচ্ছে। আসলে কবরে গুপ্তধন থাকার যে গুজবটি রয়েছিল তা ভুল ছিল। মূলত সেই ডাকাতরা একটা রিলিজিয়াস কাল্টের অংশ ছিল, যারা তাদের কোরিয়ার মাটি থেকে মেটাল রড সরানোর দায়িত্ব ছিল, আর এই মেটাল রডকেই পাহারা দিচ্ছিল দানবটি। এরপর আসা যাক তাহলে মিস্টার পার্কের দাদার কবর কেন সেখানে দেওয়া হয়েছিল। মিস্টার পার্কের দাদা জাপানিদের বেশ বিশ্বস্ত লোক ছিল। এরপরও তাকে কেন সেরকম একটা অভিশপ্ত জায়গায় কবর দেওয়া হয়েছিল, এর কিছু বিশেষ কারণ রয়েছে। জাপানি শামান জিসুইন পার্ক ফ্যামিলিকে তাদের দাদার কবর সেই জায়গায় দিতে বলে, এবং সে পার্কদেরকে বলে যে কবর দেওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো জায়গা। কিন্তু তার গোপন আশা ছিল এরকম পরিত্যক্ত অন্ধকার পাহাড় চূড়ায় কবরের কথা কেউ জানতে পারবে না, আর যদি জানতেও পারে তবে তার দাদা ক্ষমতাসীন লোক হওয়ার কারণে তার কবর খোঁড়ার কেউ সাহস করবে না, কারণ ওখানে সবসময় পাহারা থাকবে। আর এতে করে ডাকাতরা মেটাল রড সরাতে পারবে না, আর বাই চান্স এটাকে কেউ তুলে ফেললেও দানবটি তাদের হত্যা করবে। আরেকটা প্রশ্ন ক্লিয়ার করা যায়, মন্দিরে দানবটি কফিন থেকে বের হবার কারণ কি ছিল? প্রথমতই কফিনটা তার নির্দিষ্ট স্থান হতে সরানো হয়েছিল। আবার কবর খোঁড়ার সময় একটা সাপের মাথা কেটে ফেলা হয়েছিল, মনে আছে? এটা কোনো সাধারণ সাপ ছিল না, এটাকে জাপানিজ রূপকথায় নুরেওন্না বলা হয়, যেটার মাথা মেয়ের মতো। এটাকে পানির প্রতীক হিসেবেও ধরা হয়। ওখানে 5 এলিমেন্টের মাধ্যমে দানবটিকে সিল করা ছিল। মাটি হলো কবরের মাটি, কাঠ হলো কফিন, পানি হলো সাপ, আর আগুন ও ধাতু যা ওই জেনারেলের বা ওই দানবের বডিতে ছিল। দানবটি তৈরি করার সময় একজন বিশাল আকৃতির জাপানি জেনারেলের মাথা কেটে তার গলা দিয়ে একটা জ্বলন্ত জাপানি তরবারি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেটা মূলত মেটাল রড হিসেবে কাজ করছিল। আর মুভির এক সময় দানবটি নিজেই বলেছিল 10,000 মানুষকে হত্যা করার কারণে সে একজন দেবতা রূপে জন্ম নিয়েছে, অর্থাৎ সে নিজেকে যুদ্ধের দেবতা হিসেবে দাবি করছিল, যাকে জাপানি সামুরাইয়ের বডি জিসুইন মিথ্যা বলে বন্দি করে রেখেছিল। অর্থাৎ দানবটি জাপানি জেনারেল এবং একটা অশুভ দেবতা দুটোর সংমিশ্রণ ছিল। যাই হোক, কবর খোঁড়ার সময় দুর্ঘটনাক্রমে সাপটি মরে যায়
আর 5 এলিমেন্টের সাইকেল ভেঙে যায়। এরপর কফিনকে তার জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই জায়গায় গার্ডিয়ান হিসেবে দানবটি ফেরত যেতে বাধ্য ছিল, কারণ জিসুইন আগেই তাকে সেই কবরের একজন পাহারাদার হিসেবে রেখেছিল, তাই সে জেগে উঠেছিল এবং সেই কবরে ফিরে গিয়েছিল। দানবের হত্যা ও তার ব্যাখ্যা। এরপর তারা সবাই প্ল্যান করে যে হাওরিম দানবটিকে কোনোভাবে লোভ লাগিয়ে কবর থেকে কিছু সময়ের জন্য বের করে আনবে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে বাকিরা মেটাল রডটি খুঁজে বের করে সেটি নষ্ট করে ফেলবে। এই সময় দানবটিকে লোভ লাগানোর জন্য তারা সুইট ফিশ ইউজ করেছিল, কারণ এর আগের সিনে দানবটি হাওরিমের কাছে সুইট ফিশ চেয়েছিল, তাই তারা জানতো এই দানবের সুইট ফিশ পছন্দ। আর এই সময় তারা সবাই বঙ্গিলের মতো নিজেদের গায়ে ট্যাটু করে নিয়েছিল, কারণ হাওরিম হসপিটালে লক্ষ্য করেছিল যে দানবটি বঙ্গিলকে এক্স্যাক্টলি সেই জায়গায় আঘাত করেনি যে জায়গায় ট্যাটু ছিল, তাই তারা প্রোটেকশন স্পেল হিসাবে সেই ট্যাটুগুলো অ্যাপ্লাই করে। যাই হোক, কিন্তু এখানে সমস্যা হলো তারা জানতো না মেটাল রডটা আসলে দানবের শরীরের ভেতরেই লুকানো ছিল, যেটার কথা আমি একটু আগে বললাম, তাই তারা সেটা খুঁজে পায়নি। এদিকে হাওরিম একটা পুরনো বিশাল আকৃতির বিষাক্ত গাছের পেছনে লুকিয়ে নিজে গাছ সেজে দানবটির সাথে কথা বলতে থাকে। দানবটি প্রথম দিকে বিশ্বাস করেছিল সে আসলে গাছের আত্মার সাথেই কথা বলছে, কারণ কোনো স্থানে এরকম বিশাল গাছ থাকলে তাকে সেই স্থানের দেবতা বা পবিত্র আত্মা বলে মনে করা হয়। কিন্তু পরে দানবটি বুঝে ফেলে আসলে সে গাছের সাথে কথা বলছে না, বরং হাওরিম লুকিয়ে তার সাথে কথা বলছে। তখন সে হাওরিমকে হত্যা করতে গেলে হাওরিমের দাদি এসে তাকে সেখান থেকে বাঁচায়। হাওরিম যেহেতু একজন শামান, ধারণা করা যায় তার দাদি একজন পাওয়ারফুল শামান ছিল, যার কারণে মারা যাওয়ার পরেও তার আত্মা তার নাতনিকে প্রোটেক্ট করছিল। এরকম উইচ রিলেটেড আরও সিরিজ যদি আপনারা দেখে থাকেন তাহলে এই বিষয়টি আপনারা আগে থেকেই জানবেন যে উইচরা তাদের অ্যানসেস্টারের আত্মার সাথে একরকম কানেকশন এস্টাবলিশ করতে পারে, এতে করে তারা বিপদের সময় তাদের অ্যানসেস্টারের আত্মার হেল্প নিতে পারে। বিশেষ করে দি ভ্যাম্পায়ার ডায়েরিজ, দি অরিজিনালস, দি ডিসকভারি অফ উইচেস, এই ধরনের সিরিজগুলো আপনারা দেখতে পারেন। যাই হোক, হাওরিমের দাদিকে দেখে দানবটি চলে আসার কারণ হলো তাকে কোনো আত্মার সাথে ফাইট করার জন্য বানানো হয়নি, বরং মানুষের থেকে মেটাল রডকে প্রোটেক্ট করার জন্য বানানো হয়েছে। তাই যখনই সে বুঝতে পারে যে ওইটাই আসলে একটা আত্মা আর তার জায়গাটা খোঁড়া হচ্ছে, সে ওখান থেকে কবরে ফিরে আসে। ফ্যাংশুই মাস্টার আগুনের গোলা ওড়ার সময়ই একটা ভীষণ দেখতে পেয়েছিল, যেখানে তিনি জানতে পেরেছিল যে দানবটি আসলে একটা মেটাল রড, তাকে বানানো হয়েছিল আগুন আর মেটাল দিয়ে। আর এদিকে আগুনের বিপরীত হলো পানি আর ধাতুর বিপরীত কাঠ, তাই সে রক্ত ভেজা কাঠ দিয়ে দানবটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছিল। দক্ষিণ কোরিয়ার পতাকার মধ্যেও এই বিষয়টি লক্ষ্য করা যায়। যাই হোক, আমি চেষ্টা করেছি এই মুভিটির খুঁটিনাটি সব কিছুই একটি ভিডিওতে ব্যাখ্যা করার। এরপরও কোনো প্রশ্ন থেকে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।